recording is on. আচ্ছা, তো আগের দিন যে নিউমেরিক্যালটা আমরা শুরু করেছিলাম সেই নিউমেরিক্যালটাই আজকে আমরা কমপ্লিট করব, বা যতটা হয় ততটা আমরা নিউমেরিক্যালটা করব। তো আমি স্ক্রিন শেয়ার করছি। নিউমেরিক্যালের প্রবলেমটা সবার কাছে আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে থেকে কিন্তু আমি অ্যাটেন্ডেন্স নদীনও আমরা অ্যাটেন্ডেন্স স্ক্রিনশট নিয়ে নিই, কিন্তু আমি কল করব অ্যাটেন্ডেন্স। তো অ্যাটেন্ডেন্স আমি কল করব, তাই জন্য এটা হবে ক্লাসের শেষে। তো সেই অনুযায়ী সবাই কিন্তু ক্লাসে প্রেজেন্ট থাকবি, কারণ আমি শেষে যাকে পাবো না তাকে কিন্তু আমি অ্যাবসেন্ট করব। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই ছিল আগের দিনের নিউমেরিক্যাল। আমরা লাস্ট বাসবারের স্পেসিফিকেশন অবধি করেছিলাম। এবারে আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাব, যে বাসবারের স্পেসিফিকেশনের পর যেগুলো আছে সেই স্পেসিফিকেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বাসবারের পরে কি ছিল আমার? মোটর স্টার্টার। মোটরেরটার জন্য কিরকম স্টার্টার ইউজ হবে, তো সেটাই আসি এবার আমরা। যারা ক্লাস করছিস না, বারবার বলছি বা করিসনি, আগের ভিডিওগুলো দেখবি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দিয়ে দিচ্ছি ক্লাসে। লাস্ট ক্লাসের ভিডিও আজকে সকালে দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, তো এবারে আমরা আসছি কি স্পেসিফিকেশন অফ স্টার্টার। কেমন স্টার্টার ইউজ হবে? কটা মোটর আছে? ফার্স্ট মোটর, সো ফর 5 HP মোটর কি স্টার্টার ইউজ হবে এখানে? আমরা জানি কি ডিওএল সব, হ্যাঁ, আপ টু 5 HP সবটাই হচ্ছে ডিওএল। তিনটেতেই আমার এখানে চারটের ক্ষেত্রে ডিওএল ইউজ হবে। তো কিন্তু চেঞ্জ গুলো কি হবে? আমাকে লিখতে হবে কি 5 HP 415 ভোল্ট 3 ফেজ। এগুলো তো লিখতেই হবে, কারণ 3 ফেজ মানে আমার স্টার্টারটাও 3 ফেজ হতে হবে। ডিওএল স্টার্টার। ফর 3 HP মোটর কি হবে? একই সিম্পল 3 HP। আচ্ছা, এখানেও দেখো 415 ভোল্ট আছে, 3 ফেজ। ডিওএল স্টার্টার। আচ্ছা, ফর এবারে পরেরটা আছে কি আমার? সিঙ্গেল ফেজ আছে ফর হাফ হর্স পাওয়ার মোটর, টু 40 ভোল্ট সিঙ্গেল ফেজ ডিওএল স্টার্টার। For 1 HP motor
1 HP 415 ভোল্ট স্যার অটো কত রেটিং থেকে ইউজ করতে হয়? 15 HP এর উপরে। এই পুরোটা কিন্তু লিখতে হবে আমাকে, যে টাকা লিখলাম আমি এই পুরোটাই লিখতে হবে, যদি আমি কিছু বাদ দিই তাহলে কিন্তু সমস্যা, সবটা লিখতে হবে। এটা হচ্ছে ডল 52, এটা মনে রাখবে, এটা সেকেন্ড ইয়ারও পড়েছিস। 15 ওয়াইডি বা ওয়াইডেল স্টার ডেল্টা, above 15 HP, ট্রান্সফরমার ডাটা। ঠিক আছে, এই হচ্ছে আমার নিয়ম। এবারে যেটা আমরা আসছি, স্পেসিফিকেশন অফ স্টার্টার হলো, তাহলে আমার কিন্তু ডিজাইনের পার্টটা সবটাই মোটামুটি বার করা হয়ে গেল। এবারে আমরা যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট, আমি বারবার বলছি অঙ্কটা 100 অঙ্ক দিতে পারে, আলাদা আলাদা দিতে পারে, ডিজাইন একটা এস্টিমেট আলাদা দিতে পারে, দেওয়ার চান্সটাই বেশি, ডিজাইন আর এস্টিমেট আলাদা দেওয়ার চান্সটাই বেশি, একসঙ্গে কমই আসে। আজকে আমরা ডিজাইনটা কমপ্লিট করে এস্টিমেট শুরু করে দেবো। আচ্ছা, এবারে যেটা আমার কাজ হচ্ছে কি, এই যে আমি আঁকলাম এটার একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করা, এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামকে আমাকে ড্র করতে হবে। তো আমরা মোটামুটি সবটাই পেয়ে গেছি, এই ছবিটা তোরা তুলে নে বা যাই হোক লিখে নে খাতায়। সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা ড্র করার জন্য আমি এটা মুছবো না, কারণ এটাকে রাখতে হবে। আমি আরেকটা পেন্টের ট্যাবকে আমি স্টার্ট করছি। আচ্ছা, প্রথমে আমি জিজ্ঞেস করি এখানে আমার কটা মোটর লাগানো হয়েছে? 4টে মোটর, তাই তো? বলবি, আমার সঙ্গে সঙ্গে কথা বলবি। 4টে মোটর লাগানো হয়েছে, 3টে 3 ফেজ মোটর আর একটা কি সিঙ্গেল ফেজ মোটর, তাই তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমার, কি আঁকা, আগে ব্লক গুলো এঁকে নেওয়া। একদম ফার্স্টে ব্লকে কি হবে, ফার্স্টে এনার্জি মিটার, সব সমান একই রকম জিনিস, সরি ছোট করে এনার্জি মিটার আঁকলাম। তারপরে আসছে কি মেন সুইচ। আমি বারবার একটা কথা বলছি, যারা এখন হঠাৎ করে এই ক্লাসে ঢুকেছিস, আমার আগের ক্লাসগুলো যদি তারা না দেখিস, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, 10%কেই 5%ও বুঝতে পারবি না কি হচ্ছে, কিচ্ছু বুঝতে পারবি না। এই সাবজেক্টটা কিন্তু এরকমই। আর তার উপর আমি রিমেডিয়াল ক্লাসেও আমি কাউকে পাই না, একজনের বেশি কাউকে পাই না। তাদের তার মানে আমি ধরে নেবো তাদের কোনো রিমেডিজের প্রয়োজন নেই, তারা সবকিছু বুঝতে পারছে ভিডিও দেখে। কারণ রিমেডিয়াল ক্লাসে আমি একজনের বেশি কাউকে পাইনি। তাই আগে যদি ক্লাস না করিস বা যদি ক্লাস না করতে পেরে ভিডিওটাও না দেখিস, তাহলে কিন্তু একটা বর্ণ বুঝবি না আমি কি বলছি। তো সেই ব্যাপারে একটুখানি আগে থেকে বলে দিলাম। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। স্যার বলছিলাম আমাদের স্পেসিফিকেশনটা একটা বার করানো হয়েছিল আর 3টে, ওগুলো কি বের করবো স্যার? কোনটা 3টে? সব কটা কারেন্ট রেটিং অফ তুই ক্লাস হবে আজকে, আগের ক্লাসটা করেছিলিস? আমি কি বলেছিলাম কারেন্ট রেটিং সম্পর্কে, যে ওটা এস্টিমেটে গিয়ে আমরা বার করব। কারেন্ট রেটিং কার, কিসের কারেন্ট রেটিং, সেটা জানতে হবে আগে আমাকে। বল, কোশ্চেনটা ক্লিয়ার না আমার কাছে? তোর কোশ্চেনটা ক্লিয়ার না? কি বলছিস বল, জিজ্ঞেস করছি তো আমি। স্যার বলছি কারেন্ট রেটিং অফ মেন সুইচের যে রেটিং গুলো কত দিব, তাহলে আমরা মানে ছবিটা আঁকার পর তাহলে বুঝতে পারবো ওটা। কেন, এই তো আগের দিনের অঙ্কটা যখন আমি একটু মুছে দিলাম, লেখাই তো ছিল কারেন্ট রেটিং 63 অ্যাম্পিয়ারে বার করেছিলাম যে আগের ক্লাসে আমরা। হ্যাঁ স্যার, 63 অ্যাম্পিয়ার 415 ভোল্ট
টিপিআইসি হ্যাঁ and then main switch. মেন সুইচ, হ্যাঁ হ্যাঁ, তো কি বল এবার, কি কোশ্চেন তোর? বলছি স্যার এটা একটা বার করবো না তিনটে মোটরেরই বার করবো স্যার? তিনটে মোটরে কেন বার করবো? এটা তো কমন মেন সুইচটা। তিনটে মোটরের তো আগে তিনটে মোটরের তো প্রত্যেকটা করেছি আমি। 2 নাম্বারস অফ, যেটা 22.5 ছিল তার একটা হয়েছে, প্রত্যেকটারই তো হয়েছে। 2 নাম্বারস অফ করে যে আমরা করেছিলাম আলাদা আলাদা করে, আচ্ছা। সেটা কোথায়? এই যে প্রথম যে মোটরটা, আচ্ছা আগের ক্লাসে, তার আগের ক্লাস কি করেছিস? রোহন, সুবীর? হ্যাঁ স্যার। হ্যাঁ, কত ছিল প্রত্যেকটা মোটরের স্পেসিফিকেশন মেন সুইচের? আলাদা আলাদা মানে সুইচ যেগুলো মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা যে মোটরের জন্য আমরা মেন সুইচ ইউজ করেছি। যেখানে সুবীর আমার কোশ্চেন করলো যে ড্রিল মেশিনের জন্য কেন আমরা স্যার দুটো মেন সুইচ লাগাবো, মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দুটো করে যে মেন সুইচ লাগিয়েছিলাম তাদের স্পেসিফিকেশন গুলো কি কি ছিল? প্রথমটা ছিল 32 অ্যাম্পিয়ার, বাকিগুলো মনে হয় 16 অ্যাম্পিয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। দুটো করে লাগানো হয়েছিল। তো এটাই তো আমার আলাদা আলাদা প্রত্যেকটার জন্য, মানে এটার জন্য একটা মেন, দুটো মেন সুইচ, এটার জন্য দুটো মেন সুইচ, এটার জন্য, এটার জন্য। এবার এই চারটে মেশিনের প্রত্যেকটার জন্য দুটো করে মেন সুইচ, মানে টোটাল 8টা মেন সুইচ। আর এই চারটে মেশিনের প্রত্যেকটার জন্য টোটাল একটা মেন সুইচ লাগানো হবে, যেটাকে আমরা বলছি 63 অ্যাম্পিয়ার। ঠিক আছে নয়ন? কোথায় গেল নয়ন আবার? হ্যাঁ স্যার, এবারে বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওটা অঙ্কটা এই জন্য বলছি, অঙ্কটা তো বড় বড় অঙ্ক, এগুলো অঙ্কটাই একটা পুরো সিলেবাস। আমি যে কথাটা বারবার বলছি, কেন সাবজেক্টটা ক্লাস করতে হবে? একটা অঙ্ক একদিনে শেষ হবে না। একটা অঙ্কের যদি 10খানা পার্ট থাকে, সেগুলো হচ্ছে 10টা পার্ট হচ্ছে সিলেবাসের এক একটা টপিক। এই সাবজেক্টটা এতদিন যে সাবজেক্ট গুলো পড়েছিস তোরা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে 6 সেমিস্টার অব্দি, আর যা সাবজেক্ট পড়েছিস তার সঙ্গে একেবারেই লিঙ্ক নয়, টোটালি আলাদা রকম সাবজেক্ট। এখানে কিন্তু নিউমেরিক্যালটাই চ্যাপ্টার, নিউমেরিক্যালের স্পেসিফিকেশন একটা চ্যাপ্টার, মানে একটা পার্ট, নিউমেরিক্যালের কারেন্ট রেটিং একটা পার্ট, নিউমেরিক্যালের মেন সুইচের স্পেসিফিকেশন একটা পার্ট, কন্ডাক্টরের বেসিক, মানে এই যে নিউমেরিক্যালের ডিফারেন্ট পার্ট গুলো বার করছি, এটাই একটা সিলেবাস। যার জন্য একটা অঙ্ক একদিনে করানো পসিবল নয়। প্রত্যেকটা আলাদা আই রুলসটা প্রথমে করানোর পর প্রত্যেকটা অঙ্কের একটা একটা স্টেপ। এটা হচ্ছে কি এই চ্যাপ্টার গুলোরই একটা পার্ট, এখানে কোনো থিওরি নেই। আমি বারবার এই কথাটা বলছি, আমি জানি না কারণ আমি অনেকে ক্যাজুয়ালি নিচ্ছে 6 সেমিস্টার কি আছে, কিন্তু ক্যাজুয়ালি নিয়ে অনলাইন পরীক্ষার সময় দেখবি কিছু পাচ্ছিস না। কারণ এটা তোর কাছে কোনো রকম স্টাডি মেটেরিয়ালও সেইভাবে কাজে লাগবে না, কারণ এটা তো অঙ্ক, অঙ্কটা চেঞ্জ আসতেই পারে, এবং এটা ডিপেন্ড করবে আমি কি নেব না নেব, কি রেটিং ধরবো, সেটা ডিপেন্ড করবে আই রুলসের উপর। তাই ক্লাসে না করার আর কোনো সেকেন্ড উপায় নেই, এবং যে কারণে আমি প্রতিটা ক্লাসের হওয়ার সঙ্গে সঙ্গে তার ভিডিওটা আপলোড করে দিয়ে দিচ্ছি। আমি দেরি করছি না, একদিন দুদিনের মধ্যে বা ওই দিনকেই দিয়ে দিচ্ছি আমি, যাতে যারা ক্লাস করছে না তারা এটা পায়। এবার যদি তোরা এটাকে নিয়ে মানে সিরিয়াসলি না নিস, তাহলে আমার কিছু করার নেই। যাই হোক, আমি আগে আঁকি ছবিটা। আচ্ছা, এবারে আমি একটা একটা করে ব্লক গুলো বলি কোনটা কি।
এটা হচ্ছে আমার এনার্জি মিটার। এখানে আমার কটা তার ঢুকবে? 4টে তার। আগে এঁকে নিই আমি। এটা কি আমার মেন সুইচ, মেন এমএস। এটা আমার বাস বার। সরি, এখানে আরেকটা মেন সুইচ রাখতে হবে। দাঁড়া, এটা একটু বাড়িয়ে না দিলে তো হবে না। 4টে আমার আছে। আলাদা আলাদা আমি 4টে মেন সুইচ এঁকেছি। প্রথম কথা, এত বড় অঙ্ক হয়তো দেবে না, কিন্তু আমি বড়ই করাচ্ছি একটু, তোদের যাতে ছোট দিলেও সমস্যা না হয়। আচ্ছা, এখানে আছে 3টে, কিরকম আছে, 3 ফেজ আছে আর একটা সিঙ্গেল ফেজ আছে। তাহলে আমি এটা ধরলাম 3 ফেজ, 3টে তার যাচ্ছে। এটা 3 ফেজ, 3টে তার যাচ্ছে। স্যার এখানে প্রথমে যে এনার্জি মিটারে 4 দিয়েছেন, ওটা নিউট্রাল যেটা আসছে। হ্যাঁ অবশ্যই, 4 মানে তো সরি, এটা 2। 4 মানে তো নিউট্রাল, আমার তো নিউট্রাল একটা লাগবে। এই জন্য তো 3 ফেজ 4 ওয়্যার ইউজ করছি, সব তো টিপিআইএন, হ্যাঁ স্যার। টিপিআইসিএনএন, কারণ কি আমার একটা সিঙ্গেল ফেজ আছে, তাহলে নিউট্রাল লাগবে। তাহলে এই হলো আমার 4টে মেন সুইচ। এবারে আমার যেটা কাজ, এই মেন সুইচের সঙ্গে এগুলো কানেক্ট করা, খুব সিম্পল জিনিস। তাহলে প্রথমে ধরো এটা আমি দেখে নেবো আমার কোন দিকে লাইনটা করার সুবিধা, এটা আমার নিজের মতো, এটা তুই নিজের মতো করবি, এটা এখানে কোনো রকম রুলস এর কিছু ব্যাপার নেই। এই লাগালাম। এবারে এখানে সবকটাই ডিউএল স্টার্টার আছে। এটা হচ্ছে মোটরস এমএস টা, এমএস, আর এটা হচ্ছে ডিওএল। ডিওএল লিখলেই হবে। এবারে লাইনটা কিভাবে আসবে, এখান থেকে আসবে, এই এলো, এখান থেকে লাইনটা উঠবে, এই যাবে। মোটামুটি হাইটটা একই রাখবি, হাতে আঁকা এঁকে যতটা করা যায় আর কি। আচ্ছা দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আচ্ছা, তো এবারে ধর এরকম টানলাম, এটা একদম নিচে অব্দি যাবে। আচ্ছা, এই ধর এটা না, এতটা না দিলেও এই গেল। আচ্ছা, এবারে এখান থেকে sorry, আঁকাটা একটু সময় নিয়ে আঁকতে হবে ভালো করে। এটা হচ্ছে আমার মাটি, ঠিক আছে, মানে যেখানে আমার এই মোটরটাকে আমি ইনস্টল করছি। এবার ধর এই মোটরের ফাউন্ডেশন বড় আছে। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটার উপর কিন্তু অনেক মার্কস আছে, মনে রাখবি এটা বারবার। এটা ঠিকঠাক করে আঁকবি, এটা ভুল হয়ে গেলে কিন্তু মার্কস কমে যাবে। এই হচ্ছে ফাউন্ডেশন, এইটা মোটরটা, এই হচ্ছে মোটর।
এবার এটা নিয়মটা কিরকম, এটা মাটির মধ্যে এরকম ঢুকবে, ঢুকে এই গেল, এই এসে এইখান থেকে এই কানেক্টেড। স্যার এটা কি অঞ্চল? এটা হচ্ছে বলে দিচ্ছি আমি এটা কি। এটা হচ্ছে তোর ফার্স্টের মোটরটা, 3 ফেজ 5 এইচপি মোটর। এই মোটরটাকে আমি কানেক্ট করেছি। কটা করে তার যাবে? সব 3টে করে তার, এই 3টে তার। নিয়মটা হচ্ছে এই যে ওয়্যারিংটা হচ্ছে, ওয়্যারিংটা তো আছে দেয়ালের ওপর, মোটরটা তো আর দেয়ালের ওপর নেই, মোটরটা একটু ফ্লোর এরিয়ার একটু দেয়াল থেকে সরানো আছে। নিয়মটা হচ্ছে মোটরটা সবসময় এই ফ্লোর এরিয়া থেকে এই ডিস্টেন্সটা হবে মোটরের মোটামুটি, এটা ভেরি করে 1 মিটার, 1 মিটার দূরে মোটরটাকে লাগাতে হবে। এবার এই যে ফ্লোর এরিয়া থেকে ডাইরেক্ট কিন্তু মোটরটা লাগিয়ে দেবো না, কিছুটা এই গ্রাউন্ডের মধ্যে ঢোকাবো। এটা মোটামুটি 0.5 মিটার, এটা এস্টিমেট করানোর সময় আমি বলবো। এটা বিভিন্ন ধরা যায়, 0.2ও ধরে অনেকে। এই 0.5 মিটার এরকম ঢুকিয়ে নিয়ে গিয়ে আবার এখান থেকে এরকম মানে মাটিটা খুঁড়ে তুলে এখানে কানেক্ট করতে হবে। বারবার বলছি, তোরা কোথায় কি দেখেছিস সেটা আমার এখানে কনসার্ন নয়। তোরা অনেক জায়গায় অনেক কিছু দেখতে পারিস, তার সঙ্গে আমার কোনো আলোচনার মিল পাবি না। অর্ধেক জায়গায় সব নিয়ম স্যার আমাকে হ্যাঁ, ওখানে ঢোকাতেই হবে ওই একদম ওয়্যার নিয়ম, একদম মাটিতে ঢোকাতেই হবে। এটা হচ্ছে আমার আই রুলসে বলেই দিয়েছে যে 0.5 মিটার গ্রাউন্ডে ঢোকানোর পর তারপর সেখান থেকে তুলে টার্মিনালে কানেক্ট করতে হবে। এবং এখান থেকে আর একটা তার বার করতে হবে। এখানে শোন, আমি যা করছি এই ঢোকাতেই হবে লাগাতেই হবে এসব প্রশ্ন আসবে না, কারণ এটা রুলস মেনে। তুই রুলস না মেনে অনেক কিছুই করতে পারিস, দ্যাট ইজ নট দ্য কনসার্ন অফ দিস সাবজেক্ট। রুলস না মেনে তুই কি করবি, স্যার এরকম তো দেখেছি ওরকম তো দেখেছি, সেই আলোচনায় আমি আসবো না। অনেক কিছুই বললাম তো আগের দিন যে 5 অ্যাম্পিয়ারের মানে কি বলে, সরি 2.5 এমএস করে তার দিয়ে ফিউজ বানাচ্ছে, সেটাও তুই দেখতে পারিস, কিন্তু সেটা আমার কনসার্ন নয় আলোচনা। আমি অ্যাকচুয়াল যেটা সেটাই আলোচনা করব। আমি কোনো চলিত ভাষা চলিত কথা এসব আলোচনা আমি করবো না এখানে। কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা আমার আলোচনার বিষয়বস্তু নয়। আমায় যেটা করতে হবে নিয়ম অনুযায়ী সেটাই আমি করব। তোরা যদি ইন ফিউচার লাইসেন্স বার করতে চাস তখন ওই সমস্ত কথা বললে ফার্স্টই লাইসেন্স থেকে বাদ দিয়ে দেবো। আমার নিয়মগুলো আমাকে বলতে হবে। আমি যখন এই প্রত্যেকটা লাইসেন্স বার করার জন্য পরীক্ষা দিতে হয়, প্রথমে 1 to 11 এমনি পাবি, তারপরে গুলো পরীক্ষা দিতে হয়, যে ভাইবা দিতে হয়। সেই ভাইবাই গিয়ে যে আমি কখনোই কোন কাজটা আমি করেছি সেটা বলবো না, আমি অ্যাকচুয়ালটা বলবো। অ্যাকচুয়ালটা না বললে লাইসেন্স পাবি না। ইলেকট্রিক্যাল সেফটিকে এটা পারমিট করে না এই জিনিসগুলো। নিয়মটাই হচ্ছে, কারণ কি এটা 3 ফেজ ওয়্যার, 3 ফেজ ওয়্যার। আমি এখান থেকে এখানে যখন নিয়ে যাব, একটা কথা মনে রাখবি যে প্রত্যেকটা তার যাচ্ছে সেই তারগুলো কিন্তু এই যে 3 ফেজ, 3 ফেজ মানে কিন্তু 3টা আলাদা তার নয়। এখানে যে তারটা আছে সেটা হচ্ছে 3 কোর। কেন 3 কোর ইউজ করা হচ্ছে আমি বলেছিলাম। 3 কোর মানে হচ্ছে তারটা এরকম, ফর বেটার ইনসুলেশন। মোটর মানে তার কারেন্ট অনেক বেশি। আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে কোনো ইনস্টলেশনের সময় প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে সেফটি, তাই মোটর ইনস্টলেশনের সময় আমার প্রাইমারি অবজেক্ট হচ্ছে সেফটি, যেন 3 কোর ইউজ করা হচ্ছে। এই তারপরেও 3 কোর ইউজ করার পরেও তারটাকে নিয়ে যাওয়া হচ্ছে মেটাল মানে আমার স্টিল কন্ডিউটের মধ্যে দিয়ে। এখান থেকে তো আমি এটাকে নিয়ে আসতে পারবো না স্টিল কন্ডিউটের মধ্যে, তাই জন্য এখানে স্টিল কন্ডিউট লাগানো যাবে না। এরকম এটা তো দেয়ালের ওপর না। একটা মোটর একটা বাড়িতে একটা মোটর লাগানো আছে, তাহলে ওয়্যারিংটা দেয়াল দিয়ে আসবে, মোটরটা তো ফ্লোরের ওপর লাগানো থাকবে, দেয়ালে গায়ে লাগানো থাকবে না। তাহলে এই ফ্লোর থেকে যে আনবো, তাহলে এখানে আমি ওয়্যারিং তো করতে পারছি না। তাহলে আমাকে এটা কি করতে হবে, মাটির তলা দিয়ে আনতে হবে ফর বেটার আর্থিং। এনে এই যে তারটাকে লাগাবো এটা কিন্তু অন্য তার, এটা হচ্ছে ফ্লেক্সিবল কন্ডাক্টর। এটা হচ্ছে 3 ফেজ ফ্লেক্সিবল কন্ডাক্টর, মানে 3টে তারকে আমি এখান থেকে তুলে দেবো, এটা আলাদা তার। ঠিক আছে, তো যাই হোক, তো এটা এইগুলো হচ্ছে আমার রুলস। আমাকে রুলস মেনে করতে হবে, কি হচ্ছে কোথায় সেটা জেনে আমার লাভ নেই, এটা সবসময় মাথায় রাখবি। এবার আসছি আমরা পরেরটায়। স্যার হ্যাঁ বল। 3টে তারকে যদি আমরা গ্রাউন্ড করি একই জায়গায়, 3টে তারকে গ্রাউন্ড করতেই পারি, কিন্তু আমরা 3টে তার ইউজ করব না। 3টে তার ইউজ করার ডিফিকাল্টিস কি, আমরা বেটার ইনসুলেশন পাবো না। না স্যার বলছি ওই 3 কোর তারটাকে যখন গ্রাউন্ডে দিলাম তো ওটা তো টিপিক্যাল ফল্ট হয়ে যেতে পারে স্যার। টিপিক্যাল ফল্ট আবার কি?
না স্যার, টিপিএল টু গ্রাউন্ড যে ফলটা। টিপিএল গ্রাউন্ড বলে কোনো ফল্ট আছে কি? এটা কোথায় পড়েছিস টিপিএল গ্রাউন্ড ফল্ট? দেখেছিস কত কনসেপ্টের সমস্যা তোদের? এইগুলোর কারণ হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস, আর কিচ্ছু না। আমি কিছু কিছু টার্ম মনে রেখে দিয়েছি, কিন্তু সেইগুলোর অ্যাকচুয়ালি আমি সেগুলোকে ইমপ্লিমেন্ট করছি না। আমার মনে আছে কিছু টার্ম, কিন্তু সেটা কি পসিবল না পসিবল নয় সেটা আমি একবারও ভাবছি না। ট্রিপল এল গ্রাউন্ড বলে প্রথম কথা কোনো ফল্ট হয় না, এলএলজি ফল্ট হয়, ডাবল এল টু গ্রাউন্ড ফল্ট, নাম্বার 1। আচ্ছা, ফল্টটা কেন হয়? নাম্বার 2, ফল্টটা হওয়ার কারণ হচ্ছে, এই ফল্টটা হওয়ার কারণ কি? কারণ বল কেউ একজন, কেন হয় এটা? কি ফল্ট বলে এটাকে? কি ফল্টের নাম কি? এলএলজি না না, ফল্ট এটা যেটা টাইপের না, ফল্ট, কি কি টাইপের ফল্ট? ওটাই তো মেন জায়গা, কি টাইপের ফল্ট? এলএলজি স্যার আনসিমেট্রিক্যাল ফল্ট। ওটা নাম বলছিস তুই, কিন্তু আমার ফল্টটা কি টাইপ ফল্ট? সিমেট্রিক্যাল না আনসিমেট্রিক্যাল? আনসিমেট্রিক্যাল ফল্ট স্যার। আনসিমেট্রিক্যাল ফল্ট মানে কি? স্যার আপনি একটু কি বললেন এক্ষুনি একটু বলবেন, বেরিয়ে কোনটা বল? গেছিলাম। কোনটা বল? আমি অনেক কিছু বলেছি, কোনটা জানতে চাইছিস বল? স্যার এই যে এক্ষুনি আপনি কি বললেন ট্রিপল জি, না না ও এইটাই আমাকে শুনতে পাইনি। সুন্দর একটা কথা বললো এক্ষুনি, যে এই যে আমি থ্রি ফেজটাকে এই গ্রাউন্ডের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে ট্রিপল এলজি ফল্ট হবে। তা আমি বললাম ট্রিপল এলজি ফল্ট বলে কিছু হয় না, ডাবল এলজি ফল্ট হয়, ট্রিপল এলজি ফল্ট হয় না। তো যদি ডাবল এলজি ফল্টও হয়, আমি যদি ধরে নিই ওর কথা অনুযায়ী, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কোথায় হয় ডাবল এলজি ফল্টটা? এটা আমার কোশ্চেন। ম্যাম স্যার আনসিমেট্রিক্যাল ফল্টের সময় বা যখন ট্রানজিয়েন্ট ফল দেখা যায়। ট্রানজিয়েন্ট ফল্ট মানে আনসিমেট্রিক্যাল ফল্ট? তোদের কিন্তু কনসেপ্টে প্রচুর সমস্যা রয়েছে, আমি জানি না। আনসিমেট্রিক্যাল ফল্ট মানেটা কি আগে বল? ট্রানজিয়েন্ট জিনিসটা কি আর আনসিমেট্রিক্যাল ফল্টটা কি, এদের মধ্যে ডিফারেন্স আছে? স্যার যে তিনটে ফেজ আছে, এই তিনটে ফেজের মধ্যে ভোল্টেজের লেভেলটা ইকুয়াল না। তাহলে সেটা তো এটা কি না, সেটা তো আনব্যালেন্স কন্ডিশন। আমার আনসিমেট্রিক্যাল ফল্টটা মানে কি? কাছাকাছি যাচ্ছে অ্যান্সারটা, কিন্তু পুরোপুরি হচ্ছে না। স্যার ওই যে ফেজগুলোর মধ্যে অ্যাঙ্গেলটা হ্যাঁ সেটা মানে ঠিক আছে, সিমেট্রিক্যাল না। সিমেট্রিক্যাল না মানে? শোন, মেইন ব্যাপারটা হচ্ছে কি, আমার তিনটে, এই যে ফল্ট, ফল্ট কথাটা কখন আসবে? এই কথাটা সবসময় মনে রাখবি, ফল্ট কথাটা তখনই আসবে যখন একটা সিভিয়ার কিছু ঘটনা দেখতে পাবো, বা এক কথায় যদি বলি, যদি একটা মানে অ্যাবনর্মাল ঘটনা দেখা যায়, দ্যাট ইজ ফল্ট। তো যখনই আমার একটা কি বলবো, যখনই ধর একটা ট্রান্সফর্ম, এই একটা একটা লাইন আছে, যে লাইনটায় আমি বলছি আনসিমেট্রিক্যাল ফল্ট। আনসিমেট্রিক্যাল ফল্ট মানে এলএলজি একটা, একটা হতে পারে একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট, একটা হচ্ছে এলজি ফল্ট। একটা লাইন এল, একটা হচ্ছে ডবল এল ফল্ট এল এল, একটা হচ্ছে এলএলজি ফল্ট, একটা হচ্ছে এলজি ফল্ট। তো এল এল মানে কি, দুটো তার একটার সঙ্গে একটা ঠেকে গেছে তাদের ইনসুলেশন ড্যামেজ হওয়ার পরে, বা ইনসুলেটেড কন্ডাক্টর নয়, তারা ঠেকে গেছে। ইনসুলেটেড কন্ডাক্টর হলে কোনো সমস্যা নেই, ভালো করে শুনবি। আগে আগে থেকে একটা জিনিস মনের মধ্যে নিয়ে রাখলে সেটাকে কিন্তু মন থেকে বার করা খুব কঠিন, যেটা তোদের হয়ে যাচ্ছে। এটা কারণটা কি? কনসেপশন নেই, খুব, নয় মুখস্থ করেছিস, যা করেছিস সেটা আর ভুলে যা। মুখস্থ করে কিন্তু কোনোদিন বেশি দূর কিছু করা যাবে না। আর না হলে যেটা হচ্ছে কি, নিজের একটা ধারণা মনের মধ্যে তৈরি হয়ে রয়েছে যে এটাই ঠিক, যে ধারণার বশবর্তী হয়ে তোরা বেশ কিছু জিনিস বলছিস। আমি তোদের কখনোই দোষ দিচ্ছি না এই জায়গাটাতে, এটা হতেই পারে, কিন্তু এই জন্যই কি করতে হবে, আমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যতটুকু জানবো ঠিকঠাক জানবো, ভুল জানবো না। এই যে ডবল এলজি ফল্ট বা এল, এটার মানেটা কি? ধর এই দুটো তার আছে, এই একটা তার, এই একটা তার, এটা তো গ্রাউন্ড আছে, ধরলাম এটা আর্থ, আমি ধরে নিলাম আর্থ আছে এটা। এই দুটো তার কেটে মাটিতে পড়ে গেছে,
দুটো তার কেটে মাটিতে পড়ে গেছে। কেটে মাটিতে পড়ে যাওয়া মানে কি, এটা 3 ফেজ লাইন আছে, ধর এরকম একটা 3 ফেজ স্টার হোক, স্টারই আঁকছি আমি, ধর এটা লাইন আছে। রোহন কথাটা কিছুটা ঠিক বলেছিস, কিন্তু আনব্যালেন্স লোড আর আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে ছোট্ট ডিফারেন্স আছে একটা। এই ধর তিনটে লাইন আছে, আনব্যালেন্স লোড মানে কি ভালো করে শুনবি। ধর ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড, এটা এখানে একটা লোড ইম্পিডেন্স কানেক্ট করা আছে ধরে নে, এর লোড ইম্পিডেন্স, এর লোড ইম্পিডেন্স, সিকোয়েন্স সব সময় মেনটেন করতে হবে আমাকে। এভাবে কানেক্ট করা আছে। যদি এইখানে ইম্পিডেন্সটা চেঞ্জ হয়ে যায়, এটা ধর Z1 Z2 Z3, যদি Z1 নট ইকুয়াল টু Z2 নট ইকুয়াল টু Z3 হয়, তখন কি হবে, তিনটে ফেজের মধ্যে দিয়ে একটা মানে কি বলবো, একটা ডিফারেন্স কারেন্ট ফ্লো করবে, যার জন্য কি হবে, নিউট্রালটা শিফট হয়ে যাবে। নিউট্রালটা তখন এই পয়েন্টে আমরা আর পাবো না, এই পয়েন্টে নিউট্রালটা আর পাবো না। নিউট্রালটা তখন কি হয়ে যাবে, শিফট করে যাবে, যেদিকে কারেন্ট বেশি সেদিকে যদি আমি ভেক্টরটা আঁকি তাহলে সেদিকে শিফট করে যাবে। যাই হোক, সে ফেজার ডায়াগ্রাম তোদের নেই, আলোচনার মধ্যে আমি আনছি না। মানে অ্যাকচুয়াল নিউট্রালটা এখানে আমি পাবো না, মানে সামেশন অফ কারেন্ট কখনো জিরো হবে না। এই যে কার্চফস কারেন্ট ল, এই যে কেসিএল কে যখন তুই এসি সার্কিটে অ্যাপ্লাই করবি, নিয়মটা হচ্ছে দ্য সার্কিট শুড বি ইন ব্যালেন্স কন্ডিশন। মানে কি, তিনটে ফেজের মধ্যে বা যতই যাই লাইনগুলোর মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করতে হবে, তখনই আমি কেসিএল কে অ্যাপ্লাই করতে পারবো। মানে সেটা কি, the algebraic summation of the current meeting at a node equals to 0 if it is balanced. That means if the value of the current are same, then you can apply the KCL in AC circuit. তাছাড়া কিন্তু আমরা AC সার্কিটে KCL কে অ্যাপ্লাই করতে পারবো না। এবারে যেটা আমার কথা, প্রশ্নটা আসছে, তাহলে এইটা ইম্পিডেন্স গুলো চেঞ্জ হয়ে গেছে, তার জন্য আমার একটা নিউট্রালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। তাহলে কি হবে, তিনটে কারেন্টের যে ভেক্টর সামেশন কারেন্ট, মানে ধর এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এটা যদি I3 হয়, এই তিনটে কারেন্টের ভেক্টর সামেশন I1 ভেক্টর প্লাস I2 ভেক্টর প্লাস I3 ভেক্টর, এই কারেন্টটা ফ্লো করবে কোথা দিয়ে, নিউট্রাল দিয়ে, দ্যাট ইজ IN। এটা তো গেল আমার আনব্যালেন্স। এবারে ধরে নেই তারটা কেটে গেল, এই তারটা কেটে মাটিতে পড়ে গেল, ঠিক আছে, দ্যাট ইজ দ্য এলজি ফল্ট। হিউজ অ্যামাউন্ট অফ আনব্যালেন্স হবে, সেক্ষেত্রে কি হবে, নিউট্রাল কারেন্টটা হিউজ ভাবে বেড়ে যাবে। এটা হচ্ছে এলজি ফল্ট। ডবল এলজি মানে কি, দুটো ধর একসঙ্গে কেটে পড়ে গেল। আচ্ছা, আর এটা কি হচ্ছে এলএল ফল্ট। এলএল ফল্ট মানে কি, এটার সঙ্গে ঢেকে গেল। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমার হিউজ আনব্যালেন্স হবে, দ্যাট ইজ দ্য আনসিমেট্রিক্যাল ফল্ট। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার না, এখানে তিনটে লাইনকে আমি নিয়ে আসছি। এই প্রথম কথা, এই তিনটে কন্ডাক্টর ইনসুলেটেড। কিরকম কন্ডাক্টর, একটু আগেই বলেছি 3 কোর কন্ডাক্টর। 3 কোর মানে কি, ভেতরে দুটো ইনসুলেশন আছে, তিনটে ইনসুলেশন তিনটে কন্ডাক্টরে আছে, তার বাইরে আবার একটা আর্মার ইনসুলেশন আছে। আর্মার মানে কি, যেটা ওপর মেকানিক্যাল কোনো স্ট্রেস দিলে সেটা ভাঙবে না, আর্মারিং করা আছে। সেই কেবল ইউজ করছি আমরা কোথায়, মোটর ওয়্যারিং এর ক্ষেত্রে। তাহলে সেই কেবল আমার যাচ্ছে কি, এই লাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এটা গ্রাউন্ডে ঠেকলো কি না ঠেকলো তাতে আমার কি যায় আসে, আমার তো ইনসুলেটেড কন্ডাক্টর। এই পুরোটা বাইরে থেকে ইনসুলেট করা আছে, আবার এইগুলো আলাদা আলাদা করে ইনসুলেট করা আছে। হ্যাঁ, এখানে কোনো আমি বলতে পারি কন্ডিউট লাগাচ্ছি না, কন্ডিউটের প্রয়োজনও নেই, কারণ আমি মাটির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, আমার কোনো পার্সন যে এটাকে অপারেট করছে সে তার টাচে আসবে না। কিন্তু এখানে তো ফল্ট হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ ইনসুলেটেড কন্ডাক্টর নিয়ে যাচ্ছি। প্রথম কথা, ট্রিপল লাইন টু গ্রাউন্ড ফল্ট বলে কোনো ফল্ট হয় না। দ্বিতীয় কথা, এখানে ফল্ট হবে না, কারণ কি, এগুলো ইনসুলেটেড কন্ডাক্টর, যেটাকে নিয়ে গিয়ে এখান থেকে আমি এই কানেক্ট করছি। এবং প্রত্যেকটাতেই একটা করে আমায় কি করতে হচ্ছে, ইকুইপমেন্ট আর্থিং করতে হচ্ছে। মানে একটা করে তার এরকম বার করে আমি কি করছি, মাটিতে ঢুকিয়ে দিচ্ছি, গ্রাউন্ড করে দিচ্ছি, দ্যাট ইজ দ্য ইকুইপমেন্ট আর্থিং। এটা আমি করতে হচ্ছে, ঠিক আছে স্যার। বল। স্যার, তারটা যখন আমি কাটবো না, তাহলে গ্রাউন্ড করে কি হবে আমার ওখানে? কাটবো না, না ব্যাপারটা তা না, আমি তারটা নিয়ে যাবো কি করে, একটা জিনিস তো দৃষ্টি করবো, আমি একটা মাটির উপর দিয়ে তারটাকে নিয়ে যাবো, আমাকে তো এই তারটাকে মোটর অব্দি নিয়ে যেতে হবে। তুই আমাকে বল, এই মোটর অব্দি আমি নিয়ে যাবো কি করে তারটাকে?
ভালো করে আমাকে ব্যাপারটা বুঝিয়ে বল। একটা মোটরকে ধর আমি ঘরের মাঝখানে লাগাবো, ভালো করে শুনবি। তারগুলোকে আমি নিয়ে গেলাম ওয়ালের উপর দিয়ে ওয়্যারিংটাকে, তারপর তো মোটর অব্দি তারটাকে আমাকে আনতে হবে। কিভাবে আনবো, কি ওয়েতে আনবো বল? হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। বুঝতে পেরেছিস? এই হচ্ছে ব্যাপার। আমাকে একটুখানি স্বাভাবিক সাধারণ চিন্তা করতে হবে, অসাধারণ চিন্তা করলে আমি কিন্তু বুঝতে পারবো না। মানে আমি সিম্পল ভাবে ভাববো, তোরা কঠিন করে ভাবিস বড্ড সবকিছু। আমার একটা একদম সিম্পল জিনিস যে আমি কিভাবে এটাকে আনবো, আমার তো কোনো উপায় নেই। তাহলে মাটির তলা দিয়ে আনতে হবে। এবার ধর আমি এখান দিয়ে নিয়ে গেলাম, কোনোভাবে ইনসুলেশন ড্যামেজ হয়ে গেল, তাহলে তো ফল্ট হয়ে যাবে। তাহলে যে শক, যে অপারেট করছে সে শক খাবে, বা এটা দেখতে খারাপ লাগবে, মাটির উপর দিয়ে নিয়ে যাবো কি করে? কেউ হোঁচট খেয়ে পড়ে যেতে পারে পায়ে লেগে। তাহলে আমাকে একটা সিস্টেমে আনতে হবে, যেটাকে কি করতে হবে, গ্রাউন্ডের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আবার এটাকে তুলতে হবে। আচ্ছা, সব জায়গাতে এটা করা হয়। যেখানে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন করে মোটর লাগানো হয় সেখানে এইভাবেই নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, তো এবারে কি, এখানে আরো দুটো মোটর লাগাতে হবে আমাকে। আজকে মনে হচ্ছে এস্টিমেটটা হবে না, মনে হচ্ছে না হবেই না এস্টিমেট। একদিনে দুটো হবে, একটা অঙ্ক 3 দিন সময় লাগবেই। মোটরের অঙ্কগুলো একটু বড় হয়, কিন্তু মোটরের অঙ্ক মজাটা হচ্ছে কি, মোটরের অঙ্কটা একসঙ্গে দেয় না এস্টিমেটের ডিজাইনটা। হাউস ওয়ারিং এর অঙ্কটা একসঙ্গে দিয়ে দেয় সবটা। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আর যেটা আছে একদম সোজা, সার্ভিস কানেকশন, ওটা কি ছোট্ট অঙ্ক, ওটা শুধু এস্টিমেট, ওর কোনো ডিজাইনের ব্যাপার নেই। স্যার এর এস্টিমেটটা কি আমরা একটু ডিফারেন্ট আছে আগের গুলোর থেকে? না, ডিফারেন্ট কিছু না, এস্টিমেটের মতোই হবে। এস্টিমেট মানে কিছুই না, লেন ক্যালকুলেশন। কিন্তু মোটর ওয়্যারিং এর তো হ্যাঁ স্যার, estimate- হাউসের যেটা করলাম ওর হুম, থেকে কি একটু আলাদা হবে? না না, কিছুই আলাদা হবে না। আমার আলাদা প্রশ্ন আসছে থেকে দেখ, ব্যাপারটা হচ্ছে কি, আমার কারেন্ট ক্যালকুলেশন আমি করব, কারেন্ট একটু আলাদা একটা হবে। যে যে কন্ডাক্টর গুলো আমি ইউজ করব, সেই কন্ডাক্টর গুলো শুধুমাত্র আমার মোটরের রেটিং এর উপর হবে না। আমরা 125% বেশি ধরে নেবো কারেন্টটা, কারণ কি, যে কোনো মোটর স্টার্টিং এর সময়, ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক যেহেতু বেশি, তাই তার রেটেড কারেন্টের 125% কারেন্ট বেশি নেয়। বা অনেক সময় এটাকে 150% ধরে নেওয়া হয়। তো এইটা ধরে নিয়ে আমরা এগোবো যে কারেন্টের যে রেটিংটা যখন আমরা কন্ডাক্টর রেটিং করব, যে অ্যাকচুয়াল মোটরের রেটিং এর থেকে আমরা বেশি রেটিং এর কন্ডাক্টরকে ইউজ করব। এটাই, আলাদা আর কিছু না। আর বাকিটা হচ্ছে লেন্থ ক্যালকুলেশন। এবার শুধু তো এটা থেকে আমি কিছু করতে পারবো না। নেক্সট অঙ্কটা বা নেক্সট পার্টটায় আমার কি দিয়ে দেবে, একটা ওয়ার্কশপ দিয়ে দেবে। সেই ওয়ার্কশপে আমার লেন্থ ব্রেথ এগুলো দেওয়া থাকবে, ওয়ার্কশপে হাইট দেওয়া থাকবে। একটা প্ল্যান তো লাগবে, সিভিল প্ল্যান তো লাগবে, নাহলে এস্টিমেট করবো কি করে আমি লেন্থ? যেরকম আমরা হাউস ওয়ারিং এ দেখেছি, সেরকম সিভিল প্ল্যান একটা দেওয়া থাকবে। সেই সিভিল প্ল্যানে এটাও বলা থাকবে কোথায় কোথায় আমরা মোটরগুলোকে ইনস্টল করছি, কোন জায়গাতে মোটরগুলো লাগাচ্ছি, সেই সিভিল প্ল্যানের মধ্যে আমরা লিখে দেবো। এবং সেইখান থেকে আমরা কি করব, এস্টিমেট করব, মানে লেন্থ অফ দ্য কন্ডাক্টর মেনলি বার করব। আর বাকিগুলো তো আমরা পেয়ে গেছি, বাস বারের স্পেসিফিকেশন পেয়ে গেছি, মেন সুইচের স্পেসিফিকেশন পেয়ে গেছি। শুধুমাত্র এখানে আমরা দুটো জিনিস বার করবো, লেন্থ অফ দ্য কন্ডিউট, আর মানে এখানে কন্ডিউটটা কি ইউজ করছি আমরা, এখানে স্টিল কন্ডিউট ইউজ করছি, লেন্থ অফ দ্য স্টিল কন্ডিউট একটাই বার করব। আর এটা হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এই দুটো হচ্ছে আমার কাজ। এখানে তো সুইচ বোর্ড টুইচ বোর্ড লাগছে না। এই হাইট গুলো কিন্তু মোটামুটি এক রাখার চেষ্টা করবি। আমি যে পেন ট্যাবে করছি তো, খাতায় করলে যেটা হয় বা এতে করলে এখানে একটুখানি সময় লাগে আর কিছু না। আমি এই পেন ট্যাবটা শুধুমাত্র ইউজ করি, মানে এটা ইউজ করা শুরু করেছি তোদের এই সাবজেক্টটার জন্য করাবো বলেই, বা এটাকে আমি কিনেছি। কারণ এই সাবজেক্টটা পিপিটি দিয়ে করানো সম্ভব নয়। করাতে পারবো, কিন্তু সেটা তোরা কিছু বুঝতেও পারবি না। পিপিটির মতো হয়ে যাবে, কিছুই বোঝা যাবে না। কারণ এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এটা তো ওইভাবে সম্ভব না, পিপিটি বা পিডিএফ দিয়ে পড়ানো সম্ভব না।
এটা একটু ভেঙে গেছে, দেখে নিস। আচ্ছা, এবারে না এখানে সবকটায় 3টে হবে না, এবারে লাস্ট একটা হচ্ছে আমার সিঙ্গেল ফেজ আছে, এইটা আমার সিঙ্গেল ফেজ আছে, সরি এইটা সিঙ্গেল ফেজ আছে, এই যে 2, তাহলে এখানে আমার দুটো তার হবে। দেখে নেবো কোনটার সময় কোনটা লাগিয়েছি, এই দুটো তার। তাহলে এটা হচ্ছে আমার এমএস, এটা হচ্ছে আমার ওয়াইডি স্টার্টার, এই সরি ওয়াইডি না, এখানে তো সবকটাই আমার ডিওএল আছে, এই একটা ডিওএল, এই একটা ডিওএল, এটা হচ্ছে এমএস, এটা হচ্ছে এমএস, এখানে দুটো তার গেছে। আচ্ছা, এখানে এসছে আমার 3টে তার, এটা হলো 5 এইচপি মোটরটা, 5 এইচপি পর কি ছিল, 3 এইচপি মোটর ছিল, 3 ফেজ 3 এইচপি মোটর। তারপরে আর কি কি ছিল বল, সিঙ্গেল ফেজটা কি ছিল, হাফ হর্স পাওয়ার, এগুলো লিখে দিতে হবে, হাফ হর্স পাওয়ার সিঙ্গেল ফেজ, আর এটা হচ্ছে 1 হর্স পাওয়ার 3 ফেজ। যে কোনো এস্টিমেট দিই এই হবে, 4টে মোটরের বেশি এস্টিমেট তোদের আছে, 4টে মোটরও আসবে না তোদের, ম্যাক্সিমাম 3টে আসবে। আগের যে প্রবলেমটা করিয়েছিলাম ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই প্রবলেমটাই তুলে দেয়, একদম একদম ওটাই তুলে দেয়, ওই প্রবলেমটা এটা করিয়েছি, ওটা ভালো করে করবি। আর যেরকম যেরকম প্রবলেমই দিক না কেন, আমার মেথডটা এক, আমার তাহলে আমার ডিজাইন এই জায়গায় গিয়ে কমপ্লিট হয়ে গেল। এবারে যেটা ব্যাপার যেগুলো আমার মাথায় রাখতে হবে, আমি একটুখানি রিক্যাপ করিয়ে দিই, করে দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে আমাদের ডিজাইন পার্ট, এই এস্টিমেট পার্ট। তো কি কি করতে হবে, প্রথমে আমরা একদম যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা পাওয়ার ফ্যাক্টর 0.8 ধরে নেবো, এফিসিয়েন্সি 0.85 ধরে নেবো, দিক আর না দিক, দিয়ে দিলে তো ভালো কথা। আচ্ছা, যেখানে যে আমার ফেজ গুলো আছে, মানে যে ভোল্টেজ গুলো আছে অ্যাকচুয়ালি মোটর গুলো, সবকটা ভোল্টেজ কি আমরা ধরবো কি আইএল বা লাইন ভোল্টেজ। সিঙ্গেল ফেজ হলে তো ঠিকই আছে, একটাই ব্যাপার, তো লাইন ফেজ বলে কিছু হয় না, 3 ফেজ হয়ে গেলে সবকটাই লাইন ভোল্টেজ দেবো। প্রথম কাজ হচ্ছে কি আমার, কি বার করা, ফুল লোড কারেন্ট বার করা। এফিসিয়েন্সি থেকে আমরা এফিসিয়েন্সি ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট, এই ফর্মুলা থেকে আমরা ফুল লোড কারেন্ট বার করব। ফুল লোড কারেন্ট বার করে নেওয়ার পর সেকেন্ড কাজ হচ্ছে, এই যে মেন সুইচ গুলো আমরা ইউজ করছি, এই প্রত্যেকটা মেন সুইচ, মানে এই যে দুটো করে মেন সুইচ হয়েছে প্রত্যেকটা মোটরে, একটা কথা মনে রাখবি, দুটো করে মেন সুইচ তখনই হবে if the number of motor is more than 2, then we have to choose key 2 numbers of main switch for each of the motor. এক একটা মোটরের জন্য তখন আমরা দুটো করে মেন সুইচকে সিলেক্ট করব, যদি 2 এর বেশি নাম্বারে মোটর হয়। মানে কি, 2 এর বেশি মোটর হওয়া মানেই মোটরটা হচ্ছে এই আমার ওয়ার্কশপটা বিগ ওয়ার্কশপ হিসেবে আমরা ধরে নিই। 2 এর কম মানে একটা বা দুটো মোটর যদি ইউজ হয়, তাহলে আমার একটা করে মেন সুইচ ধরলেই হবে, দুটোর প্রয়োজন নেই। তাহলে ছোট ওয়ার্কশপে দুটো মোটর ইউজ করা হয়, মানে আমার বেসিক্যালি দুটো করে মেন সুইচ কেন ইউজ করছি, ফর দিস লাইন। এই দুটো লাইন অনেকটা লেন্থ বেশি, মানে এটা লম্বা অনেকটা, এখান থেকে এটা, তাই জন্য এখানে যদি কোনো ফল্ট হওয়ার চান্স থাকে, তাহলে যাতে দুদিকেই আমার বাকি ডিভাইসটা কোনো রকম সমস্যা না হয়, তাই জন্য দুটো করে মেন সুইচ লাগাচ্ছি। কিন্তু যদি এটা খুব কাছাকাছি হয়ে যায়, বাসবারের পরেই যদি একটা মোটর বসে, তাহলে আমার একটা মেন সুইচ লাগালেই হয়ে যাবে, ঠিক আছে। তো জেনারেলি দুটো মোটর যেখানে ইনস্টল হচ্ছে, এটা ছোট জায়গা, তাহলে সেখানে আমার একটা করে মেন সুইচ পার মোটরের জন্য ইউজ করলেই হবে। তাহলে ঠিক আছে, এবার আমরা আসছি কি, মেন সুইচের রেটিং আমরা কি করব, প্রত্যেকটার আমরা ওভারলোড করবো, 300% করবো। যদি 5 এইচপি অবধি হয়, 5 এইচপি বা তার বেশি হলে, এই অ্যাবভ 5 এইচপি হলে আমরা করব কি 200% ওভারলোড কারেন্ট, অ্যাবভ 15 এইচপি হলে করব কত 1.5, মানে 150% বেশি কারেন্ট।
ওভারলোড কারেন্ট ধরলাম, ধরে আমরা কি পেলাম, মেন সুইচটা পেলাম। যে রেটিং এ আমার ওভারলোডটা হলো সেই রেটিং এর অনুযায়ী মেন সুইচ লাগাতে হবে। 4 রকমের মেন সুইচ পাবো আমি, 16, 32, 63, 100। তাহলে আমার যেরকম আমার ফুল লোড ওভারলোড কারেন্ট বেরোবে সেই অনুযায়ী আমি চুজ করব কিরকম মেন সুইচ হবে। 3 ফেজ মোটর হলে টিপিআইসি, আর সিঙ্গেল ফেজ মোটর হলে আইসিএসপি অ্যান্ড এন অথবা ডিপিআইসি। আমি বলে দিচ্ছি তোরা ডিপিআইসি ইউজ করবি, আইসিএসপি অ্যান্ড এনটা হাউস ওয়্যারিং এর জন্য ইউজ করতে হবে, ওটা মোটর ওয়্যারিং আমরা ইউজ করব। এই গেল আমার থার্ড পার্ট। কি হচ্ছে আমার থার্ড পার্ট হচ্ছে আমার মেন সুইচের রেটিং, মানে যে কটা মোটর আছে তার জন্য যে মেন সুইচটা হবে তার রেটিং। সেই রেটিং এ আমরা গিয়ে কি করব, যে কটা মোটর 5 এইচপি উপরে আছে প্রত্যেক কটা মোটরের ফুল লোড কারেন্ট প্লাস যে কটা মোটর আমার 5 এইচপি নিচে আছে বা 5 এইচপি বা 5 এইচপি নিচে আছে তাদের ওভারলোড কারেন্টকে একসঙ্গে যোগ করব, করে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা, অথবা উল্টোটা, যে কটা মোটর 5 এইচপি নিচে আছে মানে 5 এন্ড 5 এইচপি নিচে আছে তাদের ওভারলোড কারেন্ট, আর যে কটা মোটর আমার 5 এইচপি উপরে আছে তাদের ফুল লোড কারেন্ট, যে কোনো একটা, এই দুটোকে যোগ করব। করার পর দেখবো দুটোর রেটিং এমন হচ্ছে, দুটোর ভ্যালু এমন বেরোচ্ছে যেন এই দুটো ভ্যালুর জন্যই আমার সেম মেন সুইচ ইউজ করতে হবে। তারা সেম মেন সুইচের যে রেটিং আছে সেই রেটিং এর মধ্যে যদি লাই করে, মানে যদি 16 মধ্যে করে বা 32 এর মধ্যে করে বা 63 বা 100 এর মধ্যে করে, তাহলে আমি বুঝবো আমার ডিজাইন ঠিক আছে, সেই অনুযায়ী আমি মেন সুইচকে সিলেক্ট করব। যদি আমার একটা সিঙ্গেল ফেজ মোটর থাকে 3 ফেজের মধ্যে, তাহলে কি হবে, মেন সুইচটা হবে কি টিপিআইসি এন্ড এন। যদি সবকটাই 3 ফেজ মোটর থাকে তাহলে আমার টিপিআইসি করলেই হবে, টিপিআইসি এন্ড এন নেওয়ার দরকার নেই। যদি সব সিঙ্গেল ফেজ মোটর থাকে তাহলে আমি ডিপিআইসি করব। এই গেল আমার মেন সুইচের রেটিং। বাসবার রেটিংটাও সেম হবে, শুধুমাত্র ওয়ে এক্সট্রা হবে। ওয়েটা কি, কতগুলো মোটর আছে সেই অনুযায়ী আমরা ওয়ে নেব। যদি দেখি যে আমার টোটাল কারেন্টটা দেখা গেল যে মানে রেটেড কারেন্টের থেকে অনেকটা কম, তাহলে আমি একটা এক্সট্রা ওয়েও নিতে পারি ফর ফিউচার এক্সটেনশন। এক্সট্রা একটা লাইনকে বার করার জন্য আমি এটা এক্সট্রা ওয়ে ইউজ করতে পারি। তবে তোদের না করলেই চলে, করার দরকার নেই, তোরা যে কটা মোটর আছে সে কটা ওয়ে ইউজ করবি, প্র্যাকটিক্যালি আমি বলছি। তাহলে এটা হলো স্টার্টার। কি স্টার্টার তো বলেই দিয়েছি, আপ টু 5 এইচপি ডিউয়াল স্টার্টার, 5 to 15 এইচপি স্টার ডেল্টা স্টার্টার, অ্যাবভ 15 এইচপি আমার অটো ট্রান্সফরমার স্টার্টার। তাহলে এই আমি ইউজ করলাম, করার পর আমি এইভাবে কি করব, আর তারগুলো সমস্ত এই যখন আমরা ইউজ করব কন্ডাক্টরের ক্রস সেকশন, যেটা আমরা এস্টিমেটে গিয়ে পড়বো। তো একটা কথা মনে রাখবি যে কন্ডাক্টরগুলো ইউজ করা হয় 3 কোর ইউজ করা হবে 3 ফেজের জন্য, টুইন কোর ইউজ করা হবে সিঙ্গেল ফেজের জন্য, আর 3.5 কোর ইউজ করা হবে যখন আমার ওই 3 ফেজ 4 ওয়্যার লাইনটা নেওয়া হবে, সেখানে ইউজ করা হবে কি 3.5 কোর। মানে হাফ কোর মানে কি, ওই যে হাফ, মানে যেটা ক্রস সেকশন অনেক কম যে তারটা, সেটা ইউজ করা হবে অ্যাজ এ নিউট্রাল কন্ডাক্টর। এই হলো আমার। তারপর আমি এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা ডিজাইনটা করবো। এটাই কিন্তু সব থেকে বেশি মার্কস, এটা কিন্তু করতেই হবে, এটা না করলে কিন্তু মার্কস পাবি না, অনেক কমে যাবে মার্কস। এটাই মেন। সবটা করার পর এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামটাই হচ্ছে আমার ডিজাইনের ডায়াগ্রাম, যেটাকে আমরা এসএলডি বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলছি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক স্যার আছে। বলছি একবার হ্যাঁ স্যার বলছি একবার মেইন সুইচের ব্যাপারটা একটু বলবেন স্যার, আমি তখন একটু ডিসকানেক্ট হয়ে গেলাম। কোন মেন সুইচ? মেন সুইচ মেন সুইচটা। মেন সুইচটা কি হবে, আমি যে কটা মোটর ইউজ করেছি প্রত্যেকটা মোটরের আমি ফুল লোড কারেন্টও জানি, ওভারলোড কারেন্টও জানি। যদি 4টে কথা আমি বলে দিচ্ছি মনে রাখ, যদি সব কটা মোটরই আমার 5 এইচপি বা তার নিচে হয়, তাহলে প্রত্যেকটারই যেটা আমরা এক্ষেত্রে করেছি, প্রত্যেকটার ওভারলোড কারেন্টকে যোগ করব, করে আমি কি করব, সেই রেটিং এর মেন সুইচ ইউজ করব। যদি সবকটা মোটরই আমার 5 এইচপির উপরে হয়, তাহলে সেক্ষেত্রেও আমি একই কাজ করব, সবকটার ওভারলোড কারেন্টকে যোগ করব। দেখা গেল আমার দুটো মোটর 5 এইচপির উপরে আর দুটো মোটর 5 এইচপি কি বা তার থেকে নিচে, তাহলে যে কটা মোটর আমার 5 এইচপির উপরে আছে সেই কটা মোটরের ফুল লোড কারেন্ট প্লাস 5 এইচপি অর 5 এইচপির নিচে যেগুলো আছে সেই মোটরগুলো ওভারলোড কারেন্টকে যোগ করব, করে টোটাল যে কারেন্টটা বেরোবে সেই রেটিং অনুযায়ী মেন সুইচ চুজ করব। অথবা উল্টোটা করব, যে কটা মোটর 5 এইচপির উপরে আছে তাদের ওভারলোড কারেন্ট প্লাস যে কটা মোটর 5 এইচপি বা তার নিচে আছে তাদের ফুল লোড কারেন্টকে যোগ করব, করে আমি কি করব, যে রেটিংটা পাবো সেই রেটিংয়ে আমি মেন সুইচকে সিলেক্ট করব।
এটা হলো মেন সুইচের। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, তারা ওয়েট করে একটু। তার আগে রেকর্ডিংটা অফ করি, তারপরে attendance নিচ্ছি।